নিকা বলতে কি বোঝায় আমরা সকলেই জানি, কিন্তু ইসলামিক লতে নিকার যে ঠিক ব্যাখ্যাটা দেওয়া আছে সেটা ভালো করে বোঝার জন্য, প্রফেট মোহাম্মদ নিকা সম্বন্ধে ঠিক কি বলেছিলেন সেটা ভালো করে বোঝার জন্য, এবং নিকা সম্বন্ধিত যে কোনো পরিস্থিতিতে, বিভিন্ন রকম পরিস্থিতিতে আমাদের দেশের আইন ব্যবস্থা ঠিক কি বলেছে সেটা ভালো করে বোঝার জন্য আমরা আজকে মুসলিম লয়ের 3rd চ্যাপ্টার অর্থাৎ নিকা বা এক্সাম পার্সপেক্টিভে বলতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিকা নিয়ে ভালো করে ডিসকাসে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব নিকার ডেফিনেশনে ঠিক কি বলা আছে। নিকা সম্বন্ধিত অনেক রকম স্কলার্স এবং অনেক মুসলিম জুরিস্ট অনেক রকমের ডেফিনেশন নিকার দিয়েছে, কিন্তু আজকে আমি তোমাদেরকে আমার ভার্সনে একটা ডেফিনেশন বোঝাবো যাতে তোমাদের নিকার কনসেপ্টটা বুঝতে অনেক বেশি সুবিধা হয়। সো বেসিক্যালি নিকা বলতে বোঝায় একজন মুসলিম মেল এবং একজন মুসলিম ফিমেলের যে ম্যারিটাল বন্ডের মধ্যে তারা এন্টার করছে, সেই বন্ডটাকে নিকা বলে। কিন্তু নিকার লিগাল ডেফিনেশনকে যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে নিকার লিগাল ডেফিনেশনকে আমি এখানে 3টে পার্টে ভাগ করে বুঝিয়েছি। ফার্স্ট পার্টে বলছে নিকা ইজ আ লিগাল প্রসেস উইচ টেক্স প্লেস অ্যামং দ্য মুসলিমস। সো নিকা অবভিয়াসলি একজন মুসলিম মেল এবং একজন মুসলিম ফিমেল যখন কোনো একটা বৈবাহিক বন্ধন বা একটা ম্যারিটাল বন্ডের মধ্যে এন্টার করছে, সেটাই হচ্ছে নিকা। সেকেন্ড এলিমেন্ট বলছে বাই হুইচ সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যান্ড প্রোক্রিয়েশন অফ চিলড্রেন বিকামস ভ্যালিড। সো নিকাকে একটা প্রসিডিওর বলা হচ্ছে, একটা লিগাল প্রসেস বলা হচ্ছে, যেই প্রসেসে সেক্সুয়াল ইন্টারকোর্স এবং প্রোক্রিয়েশন অফ চিলড্রেন এই দুটো জিনিস ভ্যালিড হয়ে যাচ্ছে আফটার কমপ্লিটিং দ্য নিকা। থার্ড এলিমেন্টে বলছে আন্ডারলাইং আ পার্মানেন্ট রিলেশনশিপ বিটুইন আ ম্যান অ্যান্ড ওমেন। সো নিকা ইন্ডিকেট করছে যে আফটার কমপ্লিটিং দ্য নিকা, যে মানুষ দুটোর মধ্যে নিকা হয়েছে অর্থাৎ দ্য মুসলিম মেল অ্যান্ড মুসলিম ফিমেল, এই দুটো মানুষের মধ্যে একটা পার্মানেন্ট রিলেশনশিপ হচ্ছে এবং সেই পার্মানেন্ট রিলেশনশিপটা স্টে করছে ইন সোসাইটি। সো এই 3টে এলিমেন্টের মধ্যে থেকে আমরা বুঝে গেলাম যে নিকা বলতে ঠিক কি বোঝায় এবং নিকার ঠিক কনসেপ্টটা কি। নিকার কনসেপ্টটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এবার ডিসকাস করবো নেচার অফ নিকা নিয়ে। কিন্তু নেচার অফ নিকা নিয়ে ডিসকাস করার আগে আমরা বলে দিই, নেচার অফ নিকাকে সবসময় দুটো ভাগে বুঝতে হয়। কিছু মানুষ বলে থাকে নেচার অফ নিকা হলো পিওর সিভিল কন্ট্রাক্টের মতো, অর্থাৎ নিকার নেচার একদম পিওর সিভিল কন্ট্রাক্টের সাথে অনেক কিছু সিমিলারিটিস থাকার কারণে, যেখানে কিছু সংখ্যক মানুষ বলে নিকা একদম পিওর স্যাক্রামেন্ট অর্থাৎ একটা পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। তো দুটো কনসেপ্টকে আমরা ডিটেলসে বুঝে নেবো। কিছু মানুষ আছে যারা বলে নিকা একদম পিওর সিভিল কন্ট্রাক্ট, তাদের বক্তব্য হলো নিকাতে যেহেতু সিভিল কন্ট্রাক্টের সাথে অনেক কিছু সিমিলারিটিস আছে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 কন্ট্রাক্টে যেই এসেনশিয়াল এলিমেন্ট বা ফিচার্সগুলো বলে দেওয়া আছে, ঠিক সেই ফিচার্সগুলো ঠিক নিকার মধ্যেও দেখতে পাওয়া যায়। তার কারণে অনেক মানুষ নিকাকে একদম পিওর সিভিল কন্ট্রাক্ট হিসেবে ধরে থাকেন। জাস্টিস মেহমুদ ইন আব্দুল কাদের ভার্সেস সালিমান। জাস্টিস মেহমুদ অর্থাৎ এলাহাবাদ কোর্টের প্রথম ভারতীয় বিচারপতি জাস্টিস মেহমুদ, তিনি আব্দুল কাদের ভার্সেস সালিমা এই কেসটাতে বলেছেন যে নিকা ইন মুসলিম ম্যারেজ ইজ পিওরলি আ সিভিল কন্ট্রাক্ট। জাস্টিস মেহমুদ বলছেন যে মুসলিম ম্যারেজে নিকা হচ্ছে একদম পিওর সিভিল কন্ট্রাক্টের মতো, কারণ এতে অনেক ফিচার্স এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেটা পিওরলি সিভিল কন্ট্রাক্টের ফিচার্স। সো এই ফিচার্সগুলোর জন্য জাস্টিস মেহমুদ নিকাকে একদম সিভিল কন্ট্রাক্ট হিসেবে মেনশন করছেন। নিকার মধ্যে বেশ কিছু এলিমেন্টস থাকে যে এলিমেন্টগুলো ঠিক একদম সিভিল কন্ট্রাক্টের মতো, এবং এই এলিমেন্টগুলোর জন্যই নিকাকে সিভিল কন্ট্রাক্ট হিসেবে কনসিডার করা হয়। ফার্স্ট এলিমেন্ট হলো প্রপোজাল অর্থাৎ ইজাব। আমরা জানি যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে বলা আছে যে একটা কন্ট্রাক্ট হওয়ার জন্য সবার প্রথমে একটা পার্টিকে আরেকটা পার্টিকে প্রপোজাল দিতে হয় এবং আদার পার্টিকে সেই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করতে হয়। তো মুসলিম ল নিকাতেও ঠিক এই কনসেপ্টটা দেখতে পাওয়া যায়, প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্সকে বলা হচ্ছে কবুল। সো এই প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এই দুটো এলিমেন্ট মুসলিম নিকাকে কন্ট্রাক্টের সাথে আরো অনেক বেশি সিমিলার করে তুলছে। থার্ড যে এলিমেন্ট আছে ডাওয়ার আর মেহের। আমরা জানি যে মুসলিম নিকার এসেনশিয়াল ফিচার্সের মধ্যে বা মুসলিম নিকাতে হাজব্যান্ড বা ব্রাইডগ্রুম ওয়াইফকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দেয় অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, অর বিয়ের পরেও দিতে পারে, যেটাকে মাহার বলা হয়, যে কনসেপ্টটা আমরা মুসলিম নিকার মধ্যে দেখতে পাই। এই মাহারকে তুলনা করা হচ্ছে কনসিডারেশনের সাথে, যেটা আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্টের এলিমেন্টসের মধ্যে পড়েছি কনসিডারেশন অর্থাৎ সামথিং ইন রিটার্ন। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে যখন কনসিডারেশনের ডেফিনেশন দেওয়া হয়, তখন কনসিডারেশন মানে বলা হয় যে কাউকে কোনো একটা জিনিস দিয়ে সেখান থেকে কোনো একটা জিনিস ফেরত নেওয়া। কিন্তু মুসলিম নিকাতে কনসিডারেশন বা ডাওয়ারের কনসেপ্টটা একটু আলাদা হলেও ডাওয়ারকে এখানে কনসিডারেশনের সাথে তুলনা করা হচ্ছে, কারণ ডাওয়ার হাজব্যান্ড দিচ্ছে তার ওয়াইফকে অ্যাজ এ গেস্টার অফ রেসপেক্ট। এই কিছু দেওয়া এই জিনিসটাকে কনসিডারেশনের সাথে তুলনা করে মুসলিম লয়ের বা মুসলিম নিকার নেচারটাকে আরো বেশি কন্ট্রাক্টের সাথে সিমিলার করে তোলা হচ্ছে। নেক্সট যে এলিমেন্টটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট অর্থাৎ আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টও পড়েছি যে দুটো পার্টিস যখন তারা কন্ট্রাক্টের মধ্যে ঢুকছে তখন তাদের মধ্যে একটা ফ্রি কনসেন্ট থাকতে হবে, অর্থাৎ তারা যে কনসেন্টটা দিয়েছে কন্ট্রাক্টটাতে ঢোকার জন্য, সেই কনসেন্টটা যেন অবশ্যই ফ্রি হয়, কোনো রকমের কম্পালশন বা কোনো রকমের চাপ বা কোনো রকম ভয়ের মধ্যে যাতে তারা কনসেন্ট না দিয়ে থাকে, বা তাদের মতামতটা যেন একদম কোনো রকমের বহির্ভূত কোনো রকম চাপের কারণে না হয়ে থাকে, তাদের মতামতটা যেন একদম সম্পূর্ণ ফ্রি থাকে সেই কন্ট্রাক্টের মধ্যে, এটাকে
বলেছে ফ্রি কনসেন্ট। সো মুসলিম নিকাতেও সেম কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম নিকাতে যখন দুটো পার্সন নিকার মধ্যে এন্টার করছে তাদের কনসেন্টটা যেন অবশ্যই ফ্রি হয়, তারা যেন কোনো রকমের চাপে কোনো রকমের ভয়ে যেন কনসেন্ট না দিয়ে থাকে বিয়েতে। সো ফ্রি কনসেন্টও এমন একটা এলিমেন্ট যেটা মুসলিম নিকাকে কন্ট্রাক্টের সাথে আরো অনেক বেশি সিমিলার করে তুলছে। নেক্সট এলিমেন্ট হলো কম্পিটেন্সি অফ পার্টিস। আমরা জানি ইন্ডিয়ান কন্ট্রাক্টে একটা বলেই দেওয়া আছে যে যখন কোনো মানুষ 18 বছর কমপ্লিট করেনি অর্থাৎ তার মেজরিটি অ্যাটেন্ড করেনি তখন সে কোনো কন্ট্রাক্টের মধ্যে ঢুকতে পারে না। মুসলিম নিকাতেও কনসেপ্টটা কিছুটা হলেও সিমিলার। মুসলিম নিকা বলেই দিচ্ছে যে যখন কোনো ব্যক্তি বা কোনো পার্সন মেল অর ফিমেল যখন পিউবার্টি অ্যাটেন্ড করেনি, মুসলিম নিকাতে মেজরিটির হিসেব করা হয় পিউবার্টি, যখন কোনো মুসলিম মেল আর ফিমেল পিউবার্টি অ্যাটেন্ড করেনি তখন তারা নিকার মধ্যে এন্টার করতে পারবে না। সো কম্পিটেন্সি ওখানে একটা এলিমেন্ট যেটা মুসলিম ম্যারেজকে নিকার সাথে আরো অনেক বেশি সিমিলার করে তুলছে। সো এই আর্গুমেন্টের উপর বেস করে অনেক মানুষ বলে থাকে যে মুসলিম ম্যারেজ ইজ কমপ্লিটলি আ সিভিল কন্ট্রাক্ট, অর্থাৎ মুসলিম ম্যারেজ একদম পুরোপুরিভাবে একটা সিভিল কন্ট্রাক্ট, এখানে স্যাক্রামেন্টের কোনো অ্যাসপেক্ট নেই। ওয়ারেস আমরা যদি এখানে অন্যদিকের আর্গুমেন্টসগুলো দেখি, অন্যদিকেও কিছু আর্গুমেন্টস দেওয়া হয়ে থাকে যেখানে বলা হয়ে থাকে যে মুসলিম ম্যারেজ কোনো রকমের সিভিল কন্ট্রাক্ট না, মুসলিম ম্যারেজ হলো একদম পুরোপুরি একটা স্যাক্রামেন্ট, অর্থাৎ পবিত্র ধর্মীয় একটা অনুষ্ঠান। মুসলিম ম্যারেজের স্যাক্রামেন্ট তার ফরে যে আর্গুমেন্টসগুলো আছে সেখান থেকে প্রথমেই আমরা দেখবো প্রফেট মোহাম্মদের কিছু সেইংস বা প্রফেট মোহাম্মদ কিছু মতামত জানিয়েছিলেন নিকাহ সম্বন্ধে, সেই জিনিসগুলোকে আমরা ভালোভাবে বুঝে নেব। প্রথমে প্রফেট মোহাম্মদ বলেছিলেন when a man marries he has fulfilled his half religion, অর্থাৎ যখনই কোনো একটা মুসলিম মেল বা কোনো এক মুসলিম ব্যক্তি বিয়ে করছে তখন সে তার ধর্মের হাফ ধর্ম সম্পন্ন করছে, অর্থাৎ বিয়ে করার পর একটা মুসলিম মেলের তার ধর্মটা পুরোপুরি কমপ্লিট না হলেও হাফ ভাবে কমপ্লিট হচ্ছে এবং বাকি হাফ কমপ্লিট হবে তার ডিডসের ওপর বা তার কর্মের ওপর। তারপর দেখা যাচ্ছে উনি বলছেন when a husband and wife look at each other Allah look at them with mercy। প্রফেট মোহাম্মদ বলেছেন যে যখন কোনো হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরের দিকে ভালোবাসা সহকারে তাকাচ্ছে তখন আল্লাহ তাদের উপর উইথ মার্সি তাকায়, অর্থাৎ আল্লাহ নিজের আশীর্বাদ বা নিজের দয়া পরম করুণা তাদের উপর বর্ষণ করে। নেক্সট তিনি বলছেন, প্রফেট মোহাম্মদ বলেছেন দ্য মোস্ট পারফেক্ট বিলিভার ইজ কাইন্ডনেস টু ইটস ওয়াইফ। মুসলিম ধর্মে যে সব থেকে পারফেক্ট বিলিভার, অর্থাৎ মুসলিম ধর্মকে যে সব থেকে ভালোভাবে বিশ্বাস করে, যে ওয়াননেস অফ গড আল্লাহতে যে সব থেকে ভালোভাবে বিশ্বাস করে, সে নিজের ওয়াইফের সাথে সব থেকে কাইন্ডেস্ট বিহেভিয়ার করে, অর্থাৎ নিজের ওয়াইফের কাছে সে সব থেকে ভালো। আরো তিনি বলছেন, আরো প্রফেট মোহাম্মদ বলেছেন দেয়ার ইজ নো মোনার্কি ইন ইসলাম অর সেলিবেসি ইজ প্রহিবিটেড ইন ইসলাম। সেলিবেসি অর্থাৎ সন্ন্যাস নেওয়া মুসলিম ধর্মে একদমই প্রহিবিটেড, মুসলিম ধর্মে সেলিবেসির কোনো কনসেপ্ট নেই, প্রফেট মোহাম্মদ বলেই দিয়েছেন। অতএব প্রত্যেকটা মুসলিম মানুষকে বিয়ে করা অত্যাবশ্যকীয় এবং খুব বেশি ইম্পর্টেন্ট। সো প্রফেট মোহাম্মদের এই কনসেপ্টগুলো থেকে আমরা বুঝতেই পারছি মুসলিম লতে নিকার কনসেপ্টটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং নিকা প্রত্যেকটা মুসলিম পার্সনের লাইফে কতটা ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রত্যেক মুসলিম মেন হোক বা উইমেন হোক, মেল হোক বা ফিমেল হোক, প্রত্যেককে নিকা করার জন্য এনকারেজ করা হয়েছে। আনিস বেগম ভার্সেস মোহাম্মদ ইস্তাফা আলী খান এই কেসটাতে চিফ জাস্টিস স্যার শাহ সুলাইমান বলছেন যে ম্যারেজ ইন ইসলাম ইজ নট অনলি আ সিভিল কন্ট্রাক্ট বাট আর রিলিজিয়াস স্যাক্রামেন্ট টু। সো এখানে দেখা যাচ্ছে চিফ জাস্টিস স্যার শাহ সুলাইমান বলছেন যে মুসলিম ম্যারেজ শুধুমাত্র একটা পিওর সিভিল কন্ট্রাক্ট হিসেবে কখনো ধরা হবে না, মুসলিম ম্যারেজকে একটা স্যাক্রামেন্ট হিসেবে ধরা হয়ে থাকবে। কারণ মুসলিম লতে বা মুসলিম ল যেখান থেকে এসছে, অর্থাৎ কোরআন হাদিস থেকে যে মুসলিম ল এসছে সেখানে ম্যারেজের একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে এবং প্রফেট মোহাম্মদ ম্যারেজকে খুব ভালোভাবে ডিফাইন করেছেন এবং প্রত্যেকটা মানুষের লাইফে ম্যারেজ ঠিক কতটা ইম্পর্টেন্ট তিনি সেটা মেনশন করেছেন। সেই জন্য ম্যারেজকে কখনোই বা নিকাকে কখনোই পিওর সিভিল কন্ট্রাক্ট হিসেবে ধরা হবে না, অতএব এখানে স্যাক্রামেন্টের একটা পার্টও রয়েছে। অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম, নেচার থেকে আমরা বুঝতে পারলাম যদিও সিভিল কন্ট্রাক্টের সাথে ম্যারেজে প্রচুর সিমিলারিটিস রয়েছে, সেই জন্য ম্যারেজকে অনেকে সিভিল কন্ট্রাক্ট হিসেবেই কনসিডার করে। অনেক জায়গায় লেখাও আছে, পিওরলি মেনশন করা আছে যে সিভিল ম্যারেজ ইন মুসলিম ল ইজ পিওরলি সিভিল কন্ট্রাক্ট, কিন্তু তাও স্যাক্রামেন্টের পার্টটাকে আমরা ডিনাই করতে পারবো না। অতএব বাই নেচার বা বাই ফিচার্স মুসলিম ম্যারেজ বা মুসলিম নিকা সিভিল কন্ট্রাক্ট হলেও স্যাক্রামেন্টের যে ক্যারেক্টারটা সেটা মুসলিম নিকার মধ্যে দেখতে পাওয়া যায়। একজন মুসলিম মেল আর ফিমেলের নিকাকে ঠিক তখনই ভ্যালিড ধরা হবে যখন তারা ইসলামিক লতে বলে দেওয়া প্রত্যেকটা নিয়ম মেনে তাদের নিকাটা করবে, অর্থাৎ এই এসেনশিয়াল এলিমেন্টগুলোর মধ্যে প্রত্যেকটা তাদের নিকাতে উপস্থিত থাকবে। সো মুসলিম ম্যারেজ বা নিকাতে কি এসেনশিয়াল এলিমেন্ট থাকলে সেই নিকাটাকে কমপ্লিট বা ভ্যালিড ধরা হবে সেটা আমরা দেখে নিই। একটা মুসলিম ম্যারেজ বা নিকা কমপ্লিট হওয়ার জন্য যে এসেনশিয়াল এলিমেন্টগুলো সব থেকে বেশি প্রয়োজন সেগুলো হলো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ ইজাব অ্যান্ড কবুল।
অ্যাট ওয়ান মিটিং, নিকাটাকে অবশ্যই ওয়ান মিটিংয়ে হতে হবে। কম্পিটেন্সি আর ক্যাপাসিটি, প্রত্যেকটা পার্টির মধ্যে যেন সেই ক্যাপাসিটি থাকে, অর্থাৎ মেল এবং ফিমেল বোথ পার্টির মধ্যে যেন ক্যাপাসিটি থাকে যাতে তারা নিকাটার মধ্যে এন্টার করতে পারে। নেক্সট হচ্ছে ফ্রি কনসেন্ট, দুজনের জন্য ফ্রি কনসেন্টে নিকার মধ্যে এন্টার করে থাকে। এবং নেক্সট তারপর হচ্ছে নো লিগাল ডিসেবিলিটি, কোনো রকমের লিগাল ডিসেবিলিটি যেন তাদের মধ্যে না থাকে। এবার এগুলো নিয়ে আমরা ইন ডিটেল আলোচনা করবো। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স বলতে হচ্ছে প্রত্যেকটা মুসলিম নিকা তখনই ভ্যালিড ধরা হবে যখন এক সাইড থেকে অফার থাকবে এবং আরেক সাইড থেকে সেই অফারে অ্যাকসেপ্টেন্স থাকবে। অর্থাৎ ব্রাইড গ্রুম বা হাজব্যান্ড অফার করবে ব্রাইডকে বা ওয়াইফকে, এবং ব্রাইড বা ওয়াইফ যখন সেই অফারটাকে অ্যাকসেপ্ট করবে তখন তাদের নিকাটা কমপ্লিট করবে। এই কনসেপ্টটাকে বলা যায় ইজাব আর কবুল। নেক্সট হচ্ছে অ্যাট ওয়ান মিটিং, মুসলিম নিকাটাকে অবভিয়াসলি একটা মিটিংয়ে কমপ্লিট করতে হবে, অর্থাৎ অফার যখনই দেওয়া হবে ঠিক সেই মিটিংয়ে অ্যাকসেপ্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। ইজাব যেই মিটিংয়ে থাকবে কবুলও সেই মিটিংয়েই হতে হবে। অবভিয়াসলি একটা মিটিংয়ের মধ্যে পুরো নিকাটাকে কমপ্লিট করতে হবে, সেটা সেভারাল মিটিংস বা একটা বেশি মিটিং হলে তখন সেটাকে ভ্যালিড হিসেবে ধরা হবে না। একজন মুসলিম মেল আর ফিমেলের নিকা অর্থাৎ ম্যারেজকে ঠিক তখনই ভ্যালিড ধরা হবে যখন তারা ইসলামিক লতে বলে দেওয়া প্রত্যেকটা নিয়ম মেনে তাদের নিকাটাকে সম্পন্ন করবে, অর্থাৎ এই এসেনশিয়াল এলিমেন্টগুলোর প্রত্যেকটা তাদের নিকাতে উপস্থিত থাকবে। সো এসেনশিয়াল এলিমেন্টগুলো কি? ফার্স্ট এসেনশিয়াল এলিমেন্ট অফ নিকা হলো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ একটা নিকা কমপ্লিট হওয়ার জন্য সেখানে অবশ্যই একটা অফার থাকতে হবে এবং সেই অফারটার অ্যাকসেপ্টেন্সও অবশ্যই থাকতে হবে। জেনারেলি ব্রাইড গ্রুম অর্থাৎ পাত্রপক্ষ থেকে এই অফারটা দেওয়া হয় ব্রাইড অর্থাৎ পাত্রীপক্ষকে, এবং পাত্রীপক্ষ সেই অফারটাকে অ্যাকসেপ্ট করে। অফারকে বলা হচ্ছে ইজাব এবং অ্যাকসেপ্টেন্সকে বলা হচ্ছে কবুল। অর্থাৎ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ছাড়া কখনো কোনো মুসলিম নিকা বা কোনো মুসলিম ম্যারেজ কমপ্লিট হবে না। সেকেন্ড এসেনশিয়াল এলিমেন্ট হলো অ্যাট ওয়ান মিটিং, নিকাটাকে অবশ্যই একটা মিটিংয়ে কমপ্লিট হতে হবে। অফার একটা মিটিংয়ে এবং অ্যাকসেপ্টেন্স আরেকটা মিটিংয়ে, এরকম যেন না হয়। দুটো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স দুটো এলিমেন্টকে অবশ্যই একটা মিটিংয়ে সম্পন্ন হতে হবে, তাহলেই নিকাটা কমপ্লিট হবে। নেক্সট এসেনশিয়াল এলিমেন্ট হলো কম্পিটেন্সি ও ক্যাপাসিটি, অর্থাৎ ব্রাইড গ্রুম এবং ব্রাইড মেল এবং ফিমেল দুজনের মধ্যে ক্যাপাসিটি থাকতে হবে ম্যারেজটাতে এন্টার করার জন্য, অর্থাৎ নিকাতে এন্টার করার জন্য দুজনের মধ্যে ক্যাপাসিটি বা কম্পিটেন্সি থাকতে হবে। সেই কম্পিটেন্সিগুলো কি কি? সাউন্ড মাইন্ড অ্যান্ড মাস্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য এজ অফ পিউবার্টি। সাউন্ড মাইন্ড মানে দুজনকে সুস্থ মস্তিষ্কের হতে হবে অবশ্যই, এবং অ্যাটেন্ড দ্য এজ অফ পিউবার্টি মানে হলো দুজনে যেন তাদের পিউবার্টি অ্যাটেন্ড করে থাকে। অর্থাৎ মুসলিম ম্যারেজে বলা হয়েছে যে মুসলিম ম্যারেজে মেজরিটি মেজার করা হয় তাদের পিউবার্টির এজ দিয়ে, অর্থাৎ যখন একজন ছেলে বা একজন মেয়ে একজন চাইল্ড প্রক্রিয়েট করার এবিলিটি তাদের মধ্যে আসে, অর্থাৎ চিলড্রেন প্রক্রিয়েশনের এবিলিটি তাদের মধ্যে আসে, সেই এজটাকে বলা হচ্ছে এজ অফ পিউবার্টি। অর্থাৎ একজন মুসলিম ছেলে এবং মেয়ে জরুরি না যে তাদের 18 এবং 21 বছর বয়স হলেই তারা বিয়ে করতে পারবে, যদি তাদের মধ্যে সেই এবিলিটিটা আসে যে তারা একটা চিলড্রেন প্রক্রিয়েট করতে পারবে, তাহলেই ধরা হবে তাদের মধ্যে পিউবার্টি এসেছে এবং তারপরে তারা নিকার জন্য ক্যাপেবল, অর্থাৎ তারপরে তারা একটা নিকার মধ্যে এন্টার করতে পারবে। অর্থাৎ 18 এবং 21 রুলটা মুসলিম নিকাতে অ্যাপ্লিকেবল নয়। তারপরে নেক্সট এসেনশিয়াল এলিমেন্ট হলো ফ্রি কনসেন্ট, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ অর্থাৎ মেল এবং ফিমেল দুজনকে নিকাতে অবভিয়াসলি ফ্রি কনসেন্ট দিতে হবে। মানে তারা যে কনসেন্টটা দিয়েছে নিকাতে সেটা যেন কোনো রকমের ভয়, কম্পালশন, কোনো রকমের রাগ থেকে বা কোনো রকম ভুল বোঝাবুঝি থেকে না থাকে। কনসেন্টটা অবশ্যই ফ্রি হতে হবে, তারা যেন নিজের স্ব ইচ্ছায় কোনো রকমের চাপ, কোনো রকমের ভয় ছাড়া নিজের ইচ্ছা প্রকাশ করেছে বিয়েতে, সেটাই হলো ফ্রি কনসেন্ট। নেক্সট এবং লাস্ট এসেনশিয়াল এলিমেন্ট অফ মুসলিম নিকা ইজ নো লিগাল ডিসেবিলিটি, অর্থাৎ যারা নিকা বা ম্যারেজের মধ্যে এন্টার করছে তাদের মধ্যে যেন কোনো রকমের লিগাল ডিসেবিলিটি না থাকে, অর্থাৎ বোথ পার্টিসের মধ্যে যেন কোনো রকমের আইনত বাধা না থাকে। এই আইনত বাধাগুলো কি বা লিগাল ডিসেবিলিটিসগুলো কি, যেটা একটা মুসলিম মেল আর একটা মুসলিম ফিমেলকে তাদের নিকাতে এন্টার করা থেকে বাধা দিচ্ছে, সেটা নিয়ে আমরা এবার ডিসকাসে আলোচনা করব। নিকার প্রথম লিগাল ডিসেবিলিটির মধ্যেই আসছে কনসাইগুইনিটি, অর্থাৎ মুসলিম লয়ে বলে দেওয়া হচ্ছে যদি কোনো মানুষ এই মানুষগুলোকে বিয়ে করে তাহলে তাদের বিয়েটা সম্পূর্ণভাবে ভয়েড হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে সেই বিয়েটার কোনো রকমের এক্সিস্টেন্স থাকবে না। তাহলে সেই পয়েন্টগুলো কি কি? প্রথমে বলছে যে কোনো a Muslim man cannot marry his own ascendants howsoever or descendant lowsoever, অর্থাৎ কোনো মানুষ তার নিজের আগের প্রজন্মকে বা আগের জেনারেশনের মধ্যে কাউকে বিয়ে করতে পারবে না, অথবা তার নেক্সট জেনারেশন বা তার নেক্সট প্রজন্মের মধ্যে কাউকে বিয়ে করতে পারবে না। অর্থাৎ একজন মানুষ তার আগের প্রজন্মের মধ্যে যতজন মানুষ আছে, তার বাবা, তার বাবার বাবা, তার বাবার বাবার বাবা এবং তার নেক্সট প্রজন্ম, তার ডিসেন্ডেন্ট অর্থাৎ তার ছেলে, তার ছেলের ছেলে, তার ছেলের ছেলে ছেলে, এই লাইনে কোনো মানুষ বিয়ে করতে পারবে না। যদি কোনো মানুষ বিয়ে করে তাহলে সেই বিয়েটা ভয়েড হবে। নেক্সট হচ্ছে হিজ ফাদার আর মাদার্স ডিসেন্ডেন্ট, অর্থাৎ বাবা এবং মায়ের থেকে যে পরবর্তী প্রজন্মগুলো এসে একজন মানুষের
সে তাদেরকে বিয়ে করতে পারবে না। অর্থাৎ একজন মানুষের বাবার থেকে পরবর্তী যে প্রজন্মগুলো এসে, অর্থাৎ বাবার ছেলের ছেলে, সিমিলারলি মায়ের ছেলের ছেলে, অর্থাৎ এই জিনিসগুলো ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো অর্থাৎ কেউ নিজের মায়ের বা বাবার পরবর্তী প্রজন্মের কাউকে বিয়ে করতে পারবে না। এবং নেক্সট বলছে সিস্টার আর ব্রাদার অফ এনি অ্যাসেন্ডেন্ট, অর্থাৎ কোনো পূর্ব প্রজন্ম, অর্থাৎ বাবা এবং মা, বাবার বাবা বা মায়ের মা, এই আমাদের অ্যাসেন্ডেন্ট বা কোনো মানুষের যে অ্যাসেন্ডেন্ট যেগুলো আছে, সেই অ্যাসেন্ডেন্টের কোনো ব্রাদার বা সিস্টারকে কেউ বিয়ে করতে পারবে না। অর্থাৎ এই রিলেশনশিপগুলো পড়ে কনসাংগুইনিটির মধ্যে। নেক্সট লিগ্যাল ডিসেবিলিটি হলো অ্যাফিনিটি। অ্যাফিনিটি বলছে যদি কোনো মুসলিম মানুষ এই মানুষগুলোকে বিয়ে করে তাহলে সেই বিয়েগুলো ওয়াইড হবে, অর্থাৎ বাতিল হবে। তাহলে সেই বিয়েগুলো কি, হিজ ওন ওয়াইফ অ্যাসেন্ডেন্ট অর ডিসেন্ডেন্ট, নিজের ওয়াইফের কোনো পূর্ব প্রজন্ম বা পরবর্তী প্রজন্মে যদি কাউকে কেউ বিয়ে করে তাহলে সেই বিয়েটা বাতিল হবে। এবং দ্য ওয়াইফ অফ এনি অ্যাসেন্ডেন্ট অর ডিসেন্ডেন্ট, বা অর্থাৎ কেউ যদি নিজের পূর্ব প্রজন্মের কারোর ওয়াইফকে বা নিজের পরবর্তী প্রজন্মের কারোর ওয়াইফকে বিয়ে করে তাহলে সেই বিয়েটাও ওয়াইড হবে। নেক্সট লিগ্যাল ডিসেবিলিটি হলো ফস্টারেজ, অর্থাৎ কোনো মানুষ তার ফস্টার মাদারকে বিয়ে করতে পারবে না। ফস্টার মাদার বলতে বোঝায় কোনো মানুষ যদি নিজের মা ছাড়া অন্য কোনো মায়ের দুগ্ধ পান করে বড় হয় তাহলে সেই মাকে সেই মানুষটির ফস্টার মাদার বলা হয়। অর্থাৎ কোনো মানুষ নিজের ফস্টার মাদারকেও বিয়ে করতে পারবে না, সেই বিয়েটা পুরোপুরি ভয়েড হবে। এই মেজর ডিসেবিলিটিগুলো ছাড়া আরও কিছু ডিসেবিলিটি আছে যেগুলো মুসলিম লতে ম্যারেজকে প্রহিবিট করছে। সেই ডিসেবিলিটিগুলো হলো নাম্বার অফ ওয়াইফস এক্সিডিং 4, অর্থাৎ কোনো মেলের যদি কোনো মেল বা কোনো পুরুষ মানুষের যদি 4টে বিয়ে অলরেডি হয়ে থাকে তাহলে সে 5 নম্বর বিয়ে অর্থাৎ 5th ম্যারেজ করতে সে পারবে না, তার উপর একটা লিগ্যাল ডিসেবিলিটি আছে। নেক্সট হলো ম্যারেজ ডিউরিং ইদ্দত, অর্থাৎ কোনো মেল বা কোনো মানুষ এমন কোনো ওয়াইফকে বা এমন কোনো উইমেনকে বিয়ে করতে পারবে না যে তার ইদ্দত পিরিয়ডের মধ্যে আছে, অর্থাৎ সেই উইমেনের রিসেন্টলি ডিভোর্স হয়েছে এবং সেই ডিভোর্স কমপ্লিট হওয়ার পর তার 3টে মেনস্ট্রুয়েশন সাইকেল কমপ্লিট হয়নি, এই পিরিয়ডটাকে বলা হয় ইদ্দত পিরিয়ড। এই পিরিয়ডে একজন মুসলিম উইমেনকে অবশ্যই সেক্সুয়ালি আইসোলেটেড অবস্থায় থাকতে হয়, অর্থাৎ এই পিরিয়ডে কোনো মুসলিম উইমেনকে বিয়ে করা যাবে না। অর্থাৎ ইদ্দত পিরিয়ডে যদি কোনো মুসলিম ম্যান কোনো মুসলিম উইমেনকে বিয়ে করে তাহলে সেই বিয়েটাকে ভয়েড করা হবে। এবং নেক্সট হলো অ্যাবসেন্স অফ 2 উইটনেসেস, যদি কোনো উইটনেসের অ্যাবসেন্সে কোনো মুসলিম ম্যান যদি কোনো মুসলিম উইমেনকে বিয়ে করতে চায় তাহলে সেই মুসলিম ম্যারেজটা অবভিয়াসলি ভয়েড হিসেবে কনসিডার করা হবে। তো এইগুলো ছিল লিগাল ডিসেবিলিটিস যেগুলো একটা মুসলিম ম্যানকে বা একটা মুসলিম উইমেনের উপর বাধা তৈরি করে ফর এন্টারিং ইন্টু দ্য ম্যারেজ, অর্থাৎ এই লিগাল ডিসেবিলিটিগুলো থাকলে কোনো মুসলিম ম্যান এবং উইমেন কোনোভাবে নিকা কমপ্লিট করতে পারবে না। এরপর আমরা দেখে নেব নিকা কত রকমের টাইপস আছে, অর্থাৎ নিকা ঠিক কত রকমের হতে পারে। সো নিকা টোটালি 3 রকমের হয়। ফার্স্ট হলো ভ্যালিড অর সহি নিকা, সেকেন্ড হলো ভয়েড অর বাতিল নিকা, এবং থার্ড হলো ইররেগুলার অর ফাসিদ নিকা। সো ভ্যালিড অর সহি নিকা, ভ্যালিড অর সহি নিকা বলতে বোঝায় যেই নিকাতে প্রত্যেকটা এসেনশিয়াল এলিমেন্ট কমপ্লিট মেনে চলা হয় এবং প্রত্যেকটা এসেনশিয়াল এলিমেন্ট উপস্থিত আছে এবং সেই বিয়েতে কোনো রকমের এসেনশিয়াল এলিমেন্টের অ্যাবসেন্স নেই, সেই বিয়েকে বলা হচ্ছে ভ্যালিড অর্থাৎ সহি নিকা, অর্থাৎ প্রত্যেকটা নিয়ম মেনে নিকাটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ বা কমপ্লিট হয়েছে। নেক্সট হচ্ছে ভয়েড আর বাতিল নিকা। ভয়েড আর বাতিল নিকা হলো প্রত্যেকটা এসেনশিয়াল এলিমেন্টের মধ্যে কোনো একটা অনুপস্থিতির কারণে যখন বিয়েটা ভয়েড হয়ে যাচ্ছে তখন সেই বিয়েটাকে বলা হচ্ছে ভয়েড আর বাতিল নিকা। অর্থাৎ যে এসেনশিয়াল এলিমেন্টগুলো বলে দেওয়া আছে মুসলিম লতে, সেই এসেনশিয়াল এলিমেন্টগুলোর মধ্যে কোনো একটা যদি অ্যাবসেন্স থাকে বা কোনো একটা যদি সঠিকভাবে না মেনে চলা হয় তাহলে সেই বিয়েটাকে বলা হচ্ছে ভয়েড আর বাতিল নিকা। এবং নেক্সট হচ্ছে ইররেগুলার আর ফাসিদ নিকা। ইররেগুলার আর ফাসিদ নিকা বলতে কি বোঝাচ্ছে, যখন কোনো একটা বিয়েতে কোনো একটা এমন কন্ডিশন আছে যেটার জন্য বিয়েতে আপাত দৃষ্টিতে ভয়েড, কিন্তু সেই কন্ডিশনটাকে যদি সরিয়ে দেওয়া হয় এবং সেই কন্ডিশনটাকে সরিয়ে যদি বিয়েটাকে আবার সঠিক নিয়ম মেনে করা হয় তাহলে সেই বিয়েটা ভ্যালিড বা সহি হতে পারে। অর্থাৎ ফর এক্সাম্পল যদি কোনো মানুষের বা যদি কোনো মুসলিম ম্যানের 4টে বিয়ে যদি অলরেডি কমপ্লিট হয়ে থাকে এবং তারপরে যদি সে ফিফথ টাইমের জন্য ম্যারেজ করে বা ফিফথ যদি ওয়াইফকে সে বিয়ে করে তাহলে তার ফিফথ ম্যারেজটাকে ইররেগুলার কনসিডার করা হবে, কারণ 4টে ওয়াইফ তার অলরেডি আছে। কিন্তু যদি 4জন ওয়াইফের মধ্যে কোনো একজন ওয়াইফের যদি ডেথ হয় বা কোনো একজন ওয়াইফকে যদি সে ডিভোর্স দেয় তাহলে তার ফিফথ ম্যারেজটাকে ভ্যালিড কনসিডার করা হবে, কারণ সেই মুহূর্তে তার ফিফথ ম্যারেজটা ফোর্থ ম্যারেজ হিসেবে কনসিডার করা হবে। অর্থাৎ সেই কন্ডিশনটাকে সরিয়ে দেওয়ার পর ফিফথ ম্যারেজটা পুরোপুরি ভ্যালিড হিসেবে ধরা হবে। তাহলে এইগুলো ছিল কাইন্ডস অফ ম্যারেজ। তাহলে টোটাল 3টে কাইন্ডস অফ ম্যারেজ আমরা দেখতে পেলাম, ভ্যালিড অর সহি ম্যারেজ, ভয়েড অর বাতিল ম্যারেজ, এবং থার্ড হলো ইররেগুলার অর ফাসিদ ম্যারেজ। সো এখানে ম্যারেজের ডিসকাশনটা শেষ হচ্ছে। প্রত্যেকটা জিনিস নিয়ে খুব ডিটেল এক্সপ্লেনেশন করা হলো। আশা করছি তোমাদের সবার বুঝতে খুব সুবিধা হলো এবং কেমন লাগলো অবশ্যই জানিও।